কিভাবে খুলাফায়ে রাশেদার হাত ধরে গড়ে ওঠা হাজার বছরের ক্ষমতাধর মুসলিম সাম্রাজ্যের এক করুণ পরিণতি হল, আর কিভাবেই বা আমেরিকা, একটি অজানা ভূখণ্ড যাকে কিনা বিশ্ব চিনেছে মাত্র 500 বছর আগে, আজ তারাই পৃথিবীর একচ্ছত্র সুপার পাওয়ারে পরিণত হল। আজকের এই ভিডিওতে আমরা মুসলিম সাম্রাজ্যের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি আমেরিকার উত্থানের সেই অবিশ্বাস্য কাহিনী বিশ্লেষণ করব। এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আর রুম নাজিল হয়েছিল তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যকে নিয়ে। কোরআন প্রতিটি যুগের পরাশক্তিদের নিয়ে আলোচনা করেছে। সেখানে যেমন আছে রোমের কথা, আছে ফেরাউন, নমরুদ, জুলকারনাইনের মতো শক্তিমানদের আলোচনা। মুসলিমদের তা থেকে শিক্ষা নিতেও উৎসাহ দেওয়া হয়েছে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে উত্থান পতনের সূত্র। আমাদের বর্তমান যুগের পরাশক্তি হল আমেরিকা। আসুন ইতিহাসের পাতা থেকে খুঁজে বের করি কিভাবে কারবালার প্রান্ত থেকে শক্তির ভরকেন্দ্র মুসলমানদের থেকে আমেরিকায় চলে গেল। রসুলের ইন্তেকালের পর 4 খলিফার হাত ধরে মুসলিম বিশ্ব প্রথমবারের মতো অন্যতম পরাশক্তিতে পরিণত হয়। মাত্র 30 বছর পর এই শাসনকাল শেষ হয় নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগের অবসান হলে ক্ষমতা চলে যায় বনু উমাইয়াদের হাতে। তারা সাম্রাজ্যকে আরও প্রসারিত করে এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলে। কিন্তু উমাইয়া খলিফা ইয়াজিদের শাসন আমলে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে ইয়াজিদের সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের অনেক লোককে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয় কারবালার প্রান্তরে, যা মুসলিম বিশ্বে গভীর ক্ষত তৈরি করে। একই সাথে উমাইয়া শাসনে আরবদের প্রতি পক্ষপাতিত্ব এবং অনারব মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। এই জমে থাকা ক্ষোভকে কাজে লাগায় আরেকটি বংশ, আব্বাসীয়রা। তারা কারবালার ঘটনাকে সামনে এনে জনমত তৈরি করে এবং উমাইয়াদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী বিদ্রোহের মাধ্যমে খেলাফতের পতন ঘটায়। আব্বাসীয়রা ক্ষমতায় এসে উমাইয়া বংশের সবাইকে হত্যার নির্দেশ দেয়। এই সবের পরেও আব্বাসীয়দের রাগ কমেনি। এরপর আব্বাসীয়রা সরাসরি বনু উমাইয়াদের রাজধানীর দিকে রওনা দেয়, কারণ উমাইয়াদের রাজধানী দামেশকে বনু উমাইয়াদের সকল বাদশাহের কবর ছিল। আব্বাসীয়রা এই বাদশাহের মৃতদেহ কবর থেকে তুলে আনে এবং তাদের মৃতদেহকে চাবুক পেটা করে তাতে আগুন লাগিয়ে দেয়। শুধুমাত্র বনু উমাইয়াদের একজন খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছাড়া কাউকে তারা ছাড়ে না। বনু উমাইয়া বংশের যারা বেঁচে ছিল তারা এই ইসলামী সাম্রাজ্য ছেড়ে পশ্চিমা দেশগুলোর দিকে পালাতে শুরু করে। বনু উমাইয়ারা প্রথমে মিশরের দিকে, তারপর সেখান থেকে লিবিয়া, আলজেরিয়া এবং অবশেষে মরক্কো পর্যন্ত পৌঁছায়। কিন্তু সেখানেও আব্বাসীয়রা তাদের পিছু ছাড়েনি। উমাইয়া বংশের লোকেদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা বাধ্য হয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করে। স্পেন কয়েক বছর আগেই মুসলমানরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে জয় করেছিল, তাই বনু উমাইয়ারা সেখানকার মুসলমানদের কাছ থেকে পুনরায় স্পেন জয় করে। সেখানে তারা এক নতুন ও শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা আন্দালুস নামে পরিচিত ছিল। আর এইভাবেই প্রথমবারের মতো মুসলিম বিশ্ব 2টি সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায়। একদিকে আব্বাসীয় খেলাফত, অন্যদিকে স্পেনের উমাইয়া সাম্রাজ্য। যদিও জ্ঞান বিজ্ঞানে উভয় সাম্রাজ্যেই তখন বিশ্বের সেরা ছিল, কিন্তু তাদের অভ্যন্তরীণ বিভেদ ধীরে ধীরে তাদেরকে দুর্বল করে দিচ্ছিল। স্পেনে মুসলিমদের 800 বছরের গৌরবময় শাসনের পতন ঘনিয়ে আসে যখন 2টি খ্রিস্টান সাম্রাজ্য ক্যাস্টিল ও আরাগান রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার বিবাহের মাধ্যমে একত্রিত হয়। তারা সম্মিলিতভাবে স্পেন আক্রমণ করে এবং লক্ষ লক্ষ মুসলমান ও ইহুদিকে হত্যা করে। অবশেষে 1492 সালে খ্রিস্টানরা মুসলমানদেরকে স্পেন থেকে চিরতরে বের করে দেন। তৎকালীন মুসলিম বিশ্বের প্রধান শক্তি উসমানীয় সুলতান দ্বিতীয় বায়েজিদ তার নৌবাহিনী পাঠিয়ে বহু মুসলমান ও ইহুদিকে উদ্ধার করে নিজের সাম্রাজ্যে আশ্রয় দেন। প্রতিশোধ হিসেবে তিনি ইউরোপীয় বণিকদের জন্য এশিয়া ও ইউরোপের বাণিজ্য পথ বন্ধ করে দেন। ইউরোপের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। ভারতের মশলা ছাড়া তাদের চলছিল না। কিন্তু উসমানীয়দের কারণে আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছানো ছিল অত্যন্ত ব্যয়বহুল, কারণ ভারতের মশলা যেমন দারুচিনি, গোলমরিচ ও লবঙ্গ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে গণ্য করা হতো। এটা শুধুমাত্র তাদের স্বাদের কারণেই নয়,
বরং এই মশলাগুলি সেই সময়ে ভেষজ ঔষধেও ব্যবহৃত হতো। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই সবের সাথে আমেরিকার কি সম্পর্ক? দাঁড়ান বলছি, এই সবের সাথে আমেরিকার গভীর সম্পর্ক আছে। 1492 সালে যখন মুসলমানদেরকে স্পেন থেকে বহিষ্কার করা হয়, ঠিক তখনই 1492 সালে একজন ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস এক যুগান্তকারী প্রস্তাব নিয়ে স্পেনের রাজদরবারে হাজির হন। তার প্রস্তাব ছিল তিনি পশ্চিম দিকে যাত্রা করে ভারতে পৌঁছানোর একটি নতুন এবং সংক্ষিপ্ত রাস্তা খুঁজে বের করবেন। রাজা ও রানী তার প্রস্তাবে রাজি হন, আর এখান থেকেই শুরু হয় আমেরিকার সুপার পাওয়ার হওয়ার গল্প। দীর্ঘ 36 দিনের যাত্রা শেষে কলম্বাস একটি দ্বীপে পৌঁছান। তিনি ভেবেছিলেন ভারতে পৌঁছে গেছেন, তাই সেখানকার আদিবাসীদের নাম দেন ইন্ডিয়ান। যদিও পরে অভিযাত্রী আমেরিগো প্রমাণ করেন যে এটি একটি নতুন মহাদেশ এবং তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় আমেরিকা। এই আবিষ্কারের পর স্পেন, ফ্রান্স, ব্রিটেন ও পর্তুগাল থেকে দলে দলে মানুষ আমেরিকায় এসে এখানকার আদিবাসীদের হত্যা করে নিজেদের উপনিবেশ স্থাপন করতে শুরু করে। আমেরিকার উর্বর জমি চাষ করার জন্য প্রয়োজন ছিল সস্তা শ্রমিকের। ইউরোপীয়রা তখন আফ্রিকার দিকে নজর দেয়। ব্রিটিশরা লক্ষ লক্ষ আফ্রিকানকে অপহরণ করে কৃতদাস হিসেবে আমেরিকায় নিয়ে আসে, যার আনুমানিক সংখ্যা ছিল 30 থেকে 50 লক্ষ। এই অমানবিক দাস প্রথাই হয়ে ওঠে আমেরিকার অর্থনীতির মূল ভিত্তি। এই কৃতদাসদের শ্রমে আর ঘামেই আমেরিকার সম্পদ বাড়তে থাকে। আমেরিকায় বসবাসকারী ব্রিটিশ এবং ব্রিটেনের ব্রিটিশদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় মূলত অর্থনৈতিক কারণে। আমেরিকা থেকে অর্জিত লাভের অংশ লন্ডনে পাঠাতে অস্বীকার করলে ব্রিটিশরা আমেরিকান পণ্যের উপর বিপুল ট্যাক্স আরোপ করে। এর ফলে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকায় স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। একই সময়ে ব্রিটিশদের আরেকটি কলোনি ভারতে মহীশূরের বাঘ টিপু সুলতানও স্বাধীনতার জন্য লড়ছিলেন। ব্রিটিশরা ভারতকে বেশি গুরুত্বপূর্ণ মনে করায় তাদের মূল শক্তি সেখানে নিয়োগ করে। কারণ আমেরিকা হারানোর পর ব্রিটিশরা ভারতীয় নেতা টিপু সুলতানকে হত্যা করে পুরো ভারতের উপর তাদের শাসন স্থাপন করে। এই সব কিছুই আজ থেকে 250 বছর আগে ঘটেছিল। এই সুযোগে জর্জ ওয়াশিংটন যুদ্ধে জয়ী হন এবং আমেরিকা একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। আমেরিকায় রাষ্ট্রপতি পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হয়। 250 বছর পূর্বে যখন একদিকে পুরো বিশ্বে বাদশাহ এবং রানীদের শাসন ছিল, তখন আমেরিকায় তাদের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন প্রথমবারের মতো বিশ্বে একটি রাষ্ট্রপতি পদ্ধতি তৈরি করলেন, যা ছিল মেধার উপর নির্ভরশীল, যা আমেরিকাকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু দেশটির অর্থনীতি তখনও চলছিল কৃতদাসদের উপর। রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দিলে আমেরিকায় ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। লিঙ্কন এই যুদ্ধে জয়ী হন। যুদ্ধের পর আমেরিকা পায় একটি শক্তিশালী সেনাবাহিনী এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। একই সাথে টেলিফোন, বিদ্যুৎ এবং বিমানের মতো যুগান্তকারী সব আবিষ্কার আমেরিকাকে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশে পরিণত করে। আমেরিকা একটি শক্তিশালী দেশ হয়ে উঠলেও তখনও সুপার পাওয়ার ছিল না। সেই স্থানটি ছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওসমানীয় এবং রুশ আমেরিকার। আমেরিকাকে শীর্ষে পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল এমন একটি ঘটনা যা এই পুরনো পরাশক্তিগুলোকে ধ্বংস করে দেবে, আর ঠিক তাই হলো। প্রথম বিশ্বযুদ্ধে যখন ইউরোপের পুরনো পরাশক্তিগুলো যখন একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত, আমেরিকা তখন নিরপেক্ষ থেকে দুই পক্ষকেই অস্ত্র বিক্রি করে নিজের অর্থনীতিকে শক্তিশালী করছিল। যুদ্ধ শেষে বিধ্বস্ত ইউরোপ যখন আমেরিকার ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ল, তখন থেকে ক্ষমতার ভরকেন্দ্র ইউরোপ থেকে আমেরিকার দিকে সরতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য গ্রেট ডিপ্রেশন আমেরিকাকে বেশ দুর্বল করে দেয়, আর এই সুযোগে জার্মানিতে হিটলারের উত্থান হয়। হিটলারের ইহুদি বিদ্বেষের কারণে আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীরা জার্মানি ছেড়ে আমেরিকায় চলে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আইনস্টাইন আমেরিকার রাষ্ট্রপতিকে চিঠি লিখে পারমাণবিক বোমা তৈরি করার অনুরোধ করেন, কারণ তিনি আশঙ্কা করছিলেন হিটলার এটি আগে তৈরি করে ফেলবে। অবশ্যই চিঠি লেখার পর আইনস্টাইন এই কাজের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আফসোস করে গিয়েছিলেন। প্রেসিডেন্ট রুজভেল্ট আইনস্টাইনের এই চিঠি পড়ার পর এর উপর পুরোপুরি অ্যাকশন নিলেন। আমেরিকা একটা সাধারণ ফুটবল স্টেডিয়ামের নিচে অ্যাটম বোমা তৈরির কারখানা তৈরি করতে লাগলো। যখন আমেরিকান বিজ্ঞানীরা অ্যাটম বোমা নিয়ে কাজ করছিল, এরই মধ্যে হঠাৎ করে আমেরিকার একটি পোর্টে, যার নাম পার্ল হারবার, হামলা করে বসে জাপান, যেখানে 2500 আমেরিকান আর্মি মারা গিয়েছিল এবং আমেরিকার অনেক জাহাজ ও নৌযান ধ্বংস হয়েছিল। বাধ্য হয়ে আমেরিকা, যারা এতদিন এই যুদ্ধ থেকে দূরে ছিল, অবশেষে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল।
আমেরিকা তার পুরো সেনাদল অর্থাৎ 1 কোটি সৈন্য নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। জার্মানির পরাজয়ের পরও জাপান যখন আত্মসমর্পণ করছিল না, এমন সময় আমেরিকার নতুন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তার অফিসে একটি মিটিং ডাকেন, যেখানে আমেরিকান রাষ্ট্রপতি তার আর্মি জেনারেল কাছে জানতে চান যে আমরা কিভাবে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারি। তখন তার জেনারেলরা বলেন যে জাপানিরা খুবই বিপজ্জনক একটি জাতি, তারা এত সহজে আত্মসমর্পণ করবে না। ফলে অবশেষে সেই বৈঠকে সবাই মিলে জাপানে বিশ্বের প্রথম অ্যাটম বোমা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি অ্যাটম বোমা ফেলে। হিরোশিমায় তখন ঠিক সকাল 8:15। সেই সময় শহরের সব বাচ্চারা তাদের স্কুল এবং বড়রা তাদের কাজের উদ্দেশ্যে যাচ্ছিল, এবং ঠিক এই সময় পাইলট একটি বোতাম টিপলেন এবং অ্যাটম বোমাটিকে ফেলে দিলেন তার উড়োজাহাজ থেকে। পরক্ষণই আকাশে একটি তীব্র উজ্জ্বল আলো দেখা গেল এবং মাত্র 1 সেকেন্ডে 70,000 মানুষের জীবন শেষ হয়ে গেল। জাপান যখন মাত্র বুঝতে চেষ্টা করছিল যে তার সাথে আসলে কি করা হয়েছে, তখন এই ঘটনার মাত্র 3 দিন পরে আমেরিকা জাপানের দ্বিতীয় শহর নাগাসাকিতেও আরেকটি অ্যাটম বোমা ফেলে, যাতে 40,000 মানুষ মারা গেল। এই বিস্ফোরণের পর আমেরিকান রাষ্ট্রপতি আবারও জাপানের সম্রাটকে সতর্ক করলেন যে তোমরা আত্মসমর্পণ করো, নয়তো আমাদের পরবর্তী লক্ষ্য হবে টোকিও। ফলে বাধ্য হয়ে জাপানের সম্রাট আত্মসমর্পণ করলেন। এই দুটি বোমাই যেন গোটা বিশ্বকে জানিয়ে দিল পৃথিবীতে নতুন একছত্র অধিপতির আগমন ঘটেছে। এই বিস্ফোরণের পর আমেরিকাতে একটি খুব মজার জরিপ করা হয়েছিল, যেখানে আমেরিকানদের জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকা জাপানে এই অ্যাটম বোমা ফেলে ঠিক করেছে নাকি ভুল করেছে, যার মধ্যে 85% লোক বলেছিল যে আমেরিকান রাষ্ট্রপতি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ধীরে ধীরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত বাড়তে থাকে এবং এই সংখ্যা 85 থেকে 50% নেমে আসে, কারণ লোকেরা বুঝতে পারে যে এই হামলা মূলত আমেরিকা জাপানের একেবারে সাধারণ নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর করেছে। সেনাবাহিনীর তেমন কোনো সদস্যতে মারা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। শুরু হয় স্নায়ুযুদ্ধ। এটি ছিল অস্ত্র, অর্থনীতি, প্রযুক্তি এবং আদর্শের লড়াই। সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাকাশে মানুষ পাঠালে আমেরিকা তার জবাবে চাঁদে মানুষ পাঠিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অবশেষে আমেরিকার শক্তিশালী অর্থনীতির সামনে সোভিয়েত ইউনিয়ন টিকতে পারেনি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে একমাত্র সুপার পাওয়ার হিসেবে টিকে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বে ছিল একাধিক পরাশক্তি, ব্রিটিশ, ফরাসি, জার্মান, ওসমানীয় এবং রুশ, কিন্তু শতাব্দীর শেষে টিকে রইল শুধু আমেরিকা। অভ্যন্তরীণ কোন্দল, দূরদৃষ্টির অভাব এবং সময়ের সাথে নিজেদের পরিবর্তন করতে না পারায় একসময়ের প্রতাপশালী মুসলিম সাম্রাজ্যগুলো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। অন্যদিকে সঠিক সুযোগের ব্যবহার, উদ্ভাবনী শক্তি এবং প্রয়োজনে চূড়ান্ত শক্তি প্রদর্শনের মাধ্যমে আমেরিকা বিশ্বের শীর্ষে আরোহণ করেছে। তবে ইতিহাস আমাদের এটাই শেখায় যে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বর্তমানে অর্থনৈতিক উন্নতিতে চীন কয়েক দশকের মধ্যে অনেক জায়ান্ট ইউরোপিয়ান দেশগুলোকে পিছনে ফেলেছে বহু আগেই। তার আজ আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পরাশক্তির এই খেলা চলতেই থাকবে। ভবিষ্যতেই বলে দেবে এই মঞ্চে নতুন কোনো খেলোয়াড়ের আগমন ঘটবে কিনা। আপনি কি জানেন, একসময় বাংলাদেশের পুরো ভূখণ্ডটাই ছিল বঙ্গোপসাগরের নিচে? যেখানে আজ শহর, গ্রাম আর নদী, সেখানে একসময় ছিল শুধু জলরাশি আর ঢেউয়ের নাচন। আজকের এই 1,47,000 বর্গমাইলের ভূমি গড়ে উঠেছে লাখো বছর ধরে প্রকৃতির এক আশ্চর্য কারিগরিতে। চলুন আজ জেনে নিই কেমন করে জন্ম নিল আমাদের এই বাংলার বদ্বীপ। প্রায় 2 মিলিয়ন বছর আগে আজকের বাংলাদেশ ছিল প্রাচীন বঙ্গোপসাগরের গভীরে ডুবে থাকা এক অঞ্চল। তখন স্থলভাগ হিসেবে দেখা যেত কেবল 3টি জায়গা: ভাওয়াল, মধুপুরগড় আর বরেন্দ্রভূমি। এই 3টি স্থান ছিল যেন প্রাচীন সাগরের বুকে ভেসে থাকা দ্বীপ। ভাওয়াল, যা আজকের গাজীপুর; মধুপুরগড়, যা বিস্তৃত টাঙ্গাইল আর ময়মনসিংহ জুড়ে; আর বরেন্দ্রভূমি, যা ছড়িয়ে আছে রাজশাহী ও রংপুর অঞ্চলে। ভূতাত্ত্বিকভাবে এই অঞ্চলগুলো সৃষ্টি হয়েছিল প্লাইস্টোসিন যুগে, যা শুরু হয়েছিল প্রায় 26 লক্ষ বছর আগে আর শেষ হয় আজ থেকে 11,700 বছর আগে। এই সময়টাকেই বলে বরফ যুগ। এই সময়ে পৃথিবীর জলবায়ু বদলে যায়। হিমালয় থেকে প্রবাহিত নদীগুলো বিশাল পলি বয়ে আনে দক্ষিণে।
যা ধীরে ধীরে তৈরি করে ভাওয়াল ও মধুপুরের লালচে উঁচু ভূমি। এই লালচে রঙের কারণ লৌহ অক্সাইড, যা নদীর পলিতে মিশে মাটিকে শক্ত ও স্থিতিশীল করেছে। মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি গঠনের বহু বছর পরে হিমালয় থেকে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর স্রোতে ধীরে ধীরে জমতে থাকে কোটি কোটি টন পলি। সেই পলি মিলিয়ন বছর ধরে স্তরে স্তরে জমে তৈরি হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বাংলার বদ্বীপ। এই কারণেই মধুপুর গড় বা বরেন্দ্রভূমি আজও আশেপাশের সমভূমির তুলনায় উঁচু। ভূমি গঠনের এই ধীর ও অনন্য প্রক্রিয়ায় বাংলাদেশকে দিয়েছে বিশ্বের অন্যতম উর্বর ভূমি। ভূমি তৈরি হল, আর সেই ভূমিতেই গড়ে উঠল মানব সভ্যতা। বাংলার প্রথম জনপদগুলো গড়ে ওঠে এই উচ্চভূমিগুলোর ওপরেই। তখন প্লাবনভূমি ছিল ভয়ঙ্কর, বর্ষায় ডুবে যেত, নদী পরিবর্তন করত নিজের পথ। তাই নিরাপদ আশ্রয় হিসেবে মানুষ বেছে নেয় মধুপুর গড়, বরেন্দ্রভূমি আর লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ই একসময় ছিল প্রাচীন সমতটের রাজধানী, যেখানে দাঁড়িয়ে আছে আজও শালমন বিহার, ময়নামতির ধ্বংসাবশেষ, বাংলার প্রাচীন ইতিহাসের এক নীরব সাক্ষী। কোটি কোটি বছর ধরে গড়ে ওঠা এই আদি ভূমি আজ হারিয়ে যাচ্ছে মানব হাতের স্পর্শে। ভাওয়াল ও মধুপুর গড়ের বনভূমি ধ্বংস হচ্ছে কাঠচুরি, অপরিকল্পিত শিল্পায়ন আর জনবসতির চাপে। একসময় যে বনভূমি ছিল জীব বৈচিত্র্যের ভাণ্ডার, আজ তা পরিণত হয়েছে কংক্রিটের জঙ্গলে। বাংলাদেশের এই প্রাচীন ভূমিগুলো টিকে আছে এখনও, কিন্তু কতদিন? বাংলাদেশের জন্মের এই গল্প শুধু ভূতাত্ত্বিক ইতিহাস নয়, এ আমাদের অস্তিত্বের গল্প। প্রকৃতি যেমন কোটি বছর ধরে এই ভূমি গড়ে তুলেছে, আমরাও তেমনভাবেই পারি তাকে রক্ষা করতে। কারণ বাংলার মাটি শুধু মাটিই নয়, এ মাটিতে আছে আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও অজানার ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাক সেনাদের কয়েকটি চৌকিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান। এক্সবার্তে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, আফগান সেনাদের উস্কানির জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। আফগান সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের সাথে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। আরও দাবি করা হয়, দক্ষিণাঞ্চলের হিলমন্দ প্রদেশে পাকিস্তানের দুটো সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। এর আগে শুক্রবার রাতে কাবুল ও পাকটিকায় যে বিমান হামলা হয়, তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তান তেহরিকি তালেবানের প্রধান নেতা নুরু আলী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় এর আগে। সুনির্দিষ্ট কয়েকজনের অপরাধে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত হতে দেয়া হবে না। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত হতে দেয়া যায় না। রোববার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান। ড. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবতা প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনা, প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে তারা অন্তরাঙ্গ সহযোগী ছিলেন। এতে দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা ভীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও আশা প্রকাশ করেন, কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেয়া হবে না। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তি পাবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবে, যা দীর্ঘমেয়াদী জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।
স্পেশাল ডে, তেমনই বিশ্ববিদ্যালয়ের আজকে 17তম প্রতিষ্ঠাবার্ষিকী অনেক সুন্দরভাবে আমরা উদযাপন করলাম। তবে বিশ্ববিদ্যালয়টা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আমাদের কিছু সমস্যা রয়েছে, কিছু সংকট রয়েছে, যেমন মেয়েদের হলের সংকট রয়েছে, আমাদের একটা জিমনেশিয়াম নাই, অডিটোরিয়াম নাই, আর সর্বোপরি আমাদের একটা গবেষণাগার নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো বিজ্ঞানী রয়েছে, আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা বিশ্বের 2% বিজ্ঞানীদের তালিকায় থাকতে পারছে, কিন্তু আমরা যে এটা প্র্যাকটিস করব আমাদের বা শিক্ষকদের কাছ থেকে আমরা ভালোভাবে আরও কিছু নিতে পারবো, সেটা আমরা নিতে পারতেছি না একটা গবেষণাগারের সংকটের কারণে। তো এই জিনিসটা যদি মাথায় রেখে এই সংকটগুলো যদি পূরণ করতে পারে তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। আর নতুন আমাদের এই ভিসির কাছে আমাদের এই কামনাই থাকবে যে আমাদের এই চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করতে পারে। তোমার জন্মদিন আজকে। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের সর্বপ্রথম যে শহীদ সেটা কিন্তু আমাদের বেরোবি থেকে হয়েছিল। সেই লক্ষ্যেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কিন্তু আমাদের বেরোবি সবচেয়ে বেশি উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন বেরোবি এখনও সে অবহেলিত। আমাদের বাজেট বৈষম্য করা হচ্ছে, একই সাথে আমাদের যে শেখ হাসিনা হল যেটা হচ্ছিল, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে গেছে, ওই হলটা এখনও কাজ পরিত্যক্ত আছে। তারপরে আমাদের যে রিসার্চ সেন্টার সেটার কাজ এখনও বন্ধ হয়ে আছে। এরপরে আমাদের যে অডিটোরিয়াম, তারপরে আমাদের যে জিমনেশিয়াম, তারপরে টিএসসি, এইগুলো কিন্তু এখনও আমরা আসলে করতে পারি নাই 17 বছরে। এছাড়া আমাদের তো আবাসন সংকট, এরপরে ক্লাসরুম সংকট, এটা আছেই। তো সর্বপ্রথম যেহেতু আমাদের এখানে শহীদ হয়েছিল, সেক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নয়নটা আমাদের দরকার ছিল। সেই জায়গায় আমরা খুবই দুঃখিত আর কি, দুঃখ প্রকাশ করতেই হচ্ছে, কারণ আমাদের যেরকমটা হওয়ার কথা ছিল সেরকমটা আসলে পাইনি বেরোবি শিক্ষার্থী হিসেবে। বিশ্ববিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিটি মানুষের জন্মদিন যেমন ইম্পর্টেন্ট, আবেগ ঘন স্পেশাল মুহূর্ত হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্মদিনও আমাদের কাছে একটি খুবই বিশেষ স্পেশাল দিন। যদিও আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক বছর হয়ে গেছে, তবে আমরা দেখতে পারবো যে আস্তে আস্তে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে, যা অনেক ভালো পরিবর্তন হয়েছে। যদিও কিছু পরিবর্তন এখনও হওয়া বাকি আছে, যেমন আমাদের মেয়েদের হল আরেকটা দরকার, এবং আমাদের ক্লাসরুম সংখ্যা বৃদ্ধি করা, এবং আমাদের কিছু মেয়েদের ফ্যাসিলিটি, স্টুডেন্টদের আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায়, এরকম কিছু কমন রুম যদি করা যাইতো তাহলে আরও অনেক ভালো হতো। যদিও এখন দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন হয়েছে, আশা করব আরও পরিবর্তন হবে, অনেক সুন্দর হবে। ধন্যবাদ। একটি বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে আমরা বলতে পারি শিক্ষাক্ষেত্রের সর্বোচ্চ শিক্ষক। আর রংপুরের পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় যদি আমরা বলি তাহলে সেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পার্শ্ববর্তী আমাদের হাজী দানেশ হিন্দু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকে হাঁটি পা করে 17 পেরিয়ে 18তে পদার্পণ করা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়টি কিন্তু এখনও অবহেলিত হয়ে আছে। এটা বিভিন্ন রিজুমে আমাদের যে সরকার চেঞ্জ হয়, আমাদের ক্ষমতার রদবদল চেঞ্জ হয়, পালাক্রমে কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে সেটা কিন্তু সবার অবহেলার পাত্র হিসেবে থেকে যায়। আমরা যদি দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু তার দায়িত্ব গ্রহণের সর্বপ্রথম যে বিশ্ববিদ্যালয়তে এসেছিলেন সেখানে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এসে কিন্তু তিনি বড় গলা করে বলে গিয়েছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি অনেক কিছু করবেন। আমরা যদি সার্ভিসের কথা বলি, আমরা যারা এখানে এসেছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক নিয়ে কথা বলছে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি জানেন, যে আমাদেরকে কলা ঝুলিয়ে মূল্য দেওয়া হয়েছে। এই কাজটা যতদিন না আমরা উত্তরের মানুষ সোচ্চার হব, আজকের এই বিশেষ দিনে বিশেষ আহ্বান থাকবে, আপনারা আপনাদের কমিটমেন্টগুলো রাখেন, উত্তরের এই অবহেলিত বিশ্ববিদ্যালয়ের দিকে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন। আমাদের যে আবাসন সংকট, আমাদের যে শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, এই সকল সংকটগুলোকে কাটিয়ে তোলার জন্য একই সাথে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো প্রয়োজন, আমাদের জিমনেশিয়াম বলেন, আমাদের একটা দৃশ্যমান কোনো খেলার জন্য একটা ভালো মাঠ বলেন, আদার্স আপনি কোনো সাংস্কৃতিক চর্চার কেন্দ্র বলেন, এই কোনো কিছুই কিন্তু আমাদের এখানে নাই। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আমি শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী সহ কর্মচারী, কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক ভাই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের উপস্থিতি এবং আপনাদের এই সংবাদ সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে আমি যখন এসেছি জুলাই বিপ্লবের পরে
এই সরকারের প্রতিনিধি হিসেবে আসার পরে আমি এখানে যে ভঙ্গুর অবস্থার সৃষ্টি পেয়েছিলাম সেটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা ভাগ হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়, একটা দেশের মানুষ, আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর নাম শুনছেন আপনারা, সেইখানে একটা কথা বলেছিলেন, সেই দেশ ততই বেশি ভালো হবে সেই দেশের বিশ্ববিদ্যালয় যদি ভালো হয়। তো সেই বিশ্ববিদ্যালয়টাকে ভালো করার জন্য দুটো পদ্ধতি, একটা হলো একাডেমিক, একটা হলো গবেষণা। আমি একাডেমিকের জন্য যে কাজটা করেছি, সকল শিক্ষার্থীর সাথে সকল শিক্ষক এবং সকল কর্মচারী বসে আমরা প্ল্যানিং করছি কীভাবে শিক্ষাকে আমরা ছাত্রদেরকে আমরা দাঁড় করায় নিয়ে যেতে পারি। সেই জন্য সকল পর্যায়ের যে 3 মাস অতিবাহিত বন্ধ গিয়েছিল সেটাকে পুষিয়ে নিয়ে আমরা কিন্তু সেশন জ্যাম মুক্ত করেছি। এখন কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমার একটা দিনও ক্লাস মিস হয়েছে বা পরীক্ষা মিস হয়েছে। এটা একটা আমাদের সাফল্যতা আমি মনে করি। দ্বিতীয়ত হলো শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমরা গবেষণার যে ফান্ড নিয়ে এসেছি, সে ফান্ড দিয়ে আমরা গবেষণায় এবারও 2% সায়েন্টিস্ট কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন হয়েছে, এটা এবং ছাত্র তার মধ্যে আছে। এবং শিক্ষার্থীদের একটা রিসার্চ ক্লাবও আমরা গঠন করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করেছি। এটা হয় কি, এর মাধ্যমে অলরেডি 3 জন শিক্ষার্থী এখন জাপান, ইউরোপ এবং আমেরিকায় চলে গেছে। এর মাধ্যমে প্রকাশিত হয় যে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি। আর দ্বিতীয়ত হলো এর পাশেও কিছু প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা হলো আমি কখনোই এটাকে প্রতিবন্ধকতা হিসেবে নেই না। আমি মনে করি তারা আমাকে আরও কাজ করার জন্য আমাকে উৎসাহিত করছে। কারণ উৎসাহিত মানে এই জন্য আমি কোনো সোশ্যাল মিডিয়া বলেন বা কোনো আমাদের ছাত্র শিক্ষক যাই বলে না কেন, তাদের কথাই কখনো আমি প্রতিক্রিয়া দেখাই না। আমার প্রতিক্রিয়া হচ্ছে কাজের মাধ্যমে তাদের প্রতিক্রিয়ার উত্তর দেওয়া। এটাই হলো আমার সবচেয়ে বড় প্রাধান্য। দ্বিতীয়ত হলো এখানে যে অবস্থায় ছিল এই বিশ্ববিদ্যালয় 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত, আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষার্থী যে দলবাজি, টেন্ডারবাজি, মানে যত কিছু হয়েছে সেটা তো সবার চোখে হয়েছে। এখন আমরা কেউ বলতে পারবো না জলবাজি, টেন্ডারবাজি এবং এসব বিষয়। দ্বিতীয়ত হলো একটা বিশ্ববিদ্যালয় তখনই ভালো হবে যদি তার শিক্ষক ভালো নিয়োগ দিতে পারি। আমরা সেই দৃষ্টিকোণ থেকে নজিরবিহীনভাবে শিক্ষক নিয়োগটা আমরা স্বচ্ছ করতেছি। তৃতীয়ত হলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের শুধু পুঁথিগত বিদ্যায় আমরা কিন্তু বিদ্যা অর্জন হয় না, এর পাশাপাশি আমরা কর্মমুখী বিদ্যা অর্জন করতে হবে। সেই জন্য আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে এমইউ করতেছি। আমাদের শিক্ষার্থীরা কীভাবে কর্মমুখী শিক্ষা পেতে পারতে পারে, বাস্তব শিক্ষা পেতে পারে, সেই জন্য আমরা সেই দিকে নজর দিয়েছি। আমি জার্মানি গিয়েছিলাম, জার্মানিতে যে জিনিসটা শিখে এসেছি আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য জার্মানি সহ অন্যান্য অনেক কান্ট্রির সাথে আমরা অলরেডি এইবার আমাদের বেগমকে ভিজিট করাইছি। আমাদের শিক্ষার্থীদেরকে শুধু বিসিএস ক্যাডার হিসেবে পরিগণিত না করে দেশ ও জাতি অন্যান্য ক্ষেত্রে যে বিশাল সম্ভাবনাময় যে একটা পজিশন আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা সেল করার জন্য আমাদের ইংলিশ স্পিকিং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে আমরা তাদেরকে শেখার জন্য ফ্রি অফ কস্টে ব্যবস্থা করছি এবং তাদেরকে IELTS কোর্স দেওয়ার জন্য যে কোর্সের ফি দিতে হয় সেটাও আমরা প্রোভাইড করছি। তো এই যে আমাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তাদের সাথে তুলে ধরার একটা আমরা সবচেয়ে বড় সুযোগ করে দিচ্ছি। এটা আমাদের তৃপ্তির জায়গা না, এটা হচ্ছে বর্তমান তাদের চাহিদা। বর্তমান বিশ্বের সাথে সময় তাল মিলে চলতে হবে। আমরা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এমইউ করার চেষ্টা করছি। আমাদের শিক্ষক ওখানে যাবে, ওখানকার শিক্ষক এখানে আসবে, এখানকার শিক্ষার্থী ওখানে যাবে। এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট শিক্ষা, এটা করে এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটাও আমরা করার জন্য ব্যবস্থা করতেছি। একটু ছোট্ট করে বক্তব্য তো অপেক্ষা যাবে। হ্যাঁ, শিক্ষক সংকট, তারপরে ওগুলো আমার আছে অলরেডি, আমার প্ল্যানিং এটা করা হয়েছে। আমরা অজেদ রিসার্চ ইনস্টিটিউট আগে যেটা নাম ছিল, এখন যেটা সেন্টার অফ এক্সেলেন্স হয়েছে, সেই এক্সেলেন্সকে আমরা যে একটা 5 তলা পর্যন্ত করা হয়েছে, এই 5 তলা পর্যন্ত কাজটা আমাদের শুরু হবে এবং মেয়েদের যে 5 তলা পর্যন্ত যে হলটা হচ্ছে সেটাও আমাদের কাজ হবে। আর আমাদের একাডেমি মাস্টার প্ল্যানের কাজ হয়ে গেছে, এখন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যানের কাজ চলতেছে। এই দুটো কম্বাইন করে আমরা অতি শীঘ্রই এই ডিপিপি আকারে আমরা জমা দিলে আমাদের এটা একনেকে উঠবে। একনেকে উঠলে আমাদের এটা পাস হয়ে গেলে আমরা আমার টেন্ডার দেবো। তখন আমাদের বিশেষ করে সিনির সংকট,
টিচারদের বসার জায়গা, ক্লাসরুম, অন্যান্য অডিটোরিয়াম সবগুলো আমরা এখানে আসবে। এখানে অনেক কিছু আছে, শুধুমাত্র শিক্ষার শ্রেণীকক্ষের বিষয় না, এখানে একটা টিএসসি থাকবে, সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, আদার্স অ্যাক্টিভিটিস থাকবে। তৃতীয়ত হলো আপনি যে কথা বলে শিক্ষক সংকট। শিক্ষক আমরা কিছুদিন আমরা অলরেডি অ্যাপ্লাই করছি, তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের অর্থনৈতিক সংকটের কারণে তারা দিতে পারছে না, কিছু হলেও তারা দিচ্ছে। আমি কাগজটা আগামী কয়েকদিনের মধ্যে এই সপ্তাহে পেয়ে যাবো আশা করি, কারণ আপনারা নিজেও, আমি নিজেও একজন খণ্ডকালীন সদস্য ইউজিসির হয়ে গেছি। তো আশা করি আমরা আমাদের যে সংকটগুলো আমি যথাযথ অলরেডি আমি উপস্থাপন করেছি, আশা করি পর্যায়ক্রমে আমরা সেটা পাবো। কারণ 16 বছরে যেটা পাওয়ার কথা ছিল সেটা এক বছর বা এই কয়েকদিনেই সব কিছু সম্ভব না। তবে আমি একটা মনে করি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এটা স্লো গতিতে এটা আমার দৃঢ় করতে হবে। চ্যাটজিপিটি ভিলেন নাকি হিরো? আপনার মতামত কি? কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো চ্যাটজিপিটি। একে বলা হয়েছে বিপ্লবের সূচনা, আবার কেউ দেখছেন চাকরি আর সৃজনশীলতার জন্য হুমকি হিসেবে। তাহলে সত্যি কি চ্যাটজিপিটি ভিলেন নাকি হিরো? চ্যাটজিপিটি একটি এআই ভাষা মডেল যা প্রশ্নের উত্তর দিতে পারে, প্রবন্ধ লিখতে পারে, কোড তৈরি করতে পারে, এমনকি কবিতা পর্যন্ত রচনা করতে পারে। শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক, প্রোগ্রামার থেকে ব্যবসায়ী সবাই এখন এর ব্যবহার করছে। কিন্তু সমস্যা হলো এই প্রযুক্তি কেমন? যেমন দ্রুত কাজ করতে পারে, তেমনই অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। আবার কিছু কাজ যা আগে মানুষ করত, যেমন ধরুন কন্টেন্ট রাইটিং বা কাস্টমার সাপোর্ট, যেখানে চ্যাটজিপিটি মানুষের বিকল্প হয়ে উঠেছে। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন এটি সঠিকভাবে কাজে লাগানো গেলে উৎপাদনশীলতা বাড়বে, নতুন নতুন চাকরির খাত খুলবে এবং শিক্ষা ও গবেষণায় বিপ্লব ঘটতে পারবে। অর্থাৎ চ্যাটজিপিটি একই সঙ্গে সুযোগ এবং চ্যালেঞ্জ। এটি একা ভিলেন নয়, আবার একা হিরোও নয়। ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা দায়িত্বশীলভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি তার উপর। আপনার মতে চ্যাটজিপিটি আমাদের বন্ধু নাকি শত্রু? কি মনে হয়? এক দেশে রোদ না উঠলে স্কুল বন্ধ, বিশ্বাস করবেন? ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আকাশে কোনো সূর্য নেই। আপনার দেশে হলে হয়তো ভাবতেন আজ মেঘলা দিন, কিন্তু নরওয়ের এক গ্রামে সূর্য না উঠলে স্কুল কলেজই বন্ধ হয়ে যায়। বিশ্বাস করবেন? হ্যাঁ, নরওয়ের উত্তরের গ্রামগুলোতে বছরের একটা সময় এমন হয় যখন টানা কয়েক সপ্তাহ সূর্যের আলো দেখাই যায় না। একে বলে পোলার নাইট বা মেরু রাত। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য একদমই ওঠে না। ভাবুন তো, দিনের পর দিন সূর্যের কোনো আলো নেই। ছোট বাচ্চারা ঠিকমতো বাহিরে খেলতে পারে না, মানুষজন ভিটামিন ডির অভাবে অসুস্থ হয়ে পড়ে, অনেকে আবার ডিপ্রেশনে চলে যায়। তাই এই অঞ্চলের স্কুলগুলোতে নিয়ম আছে, যখন দিন একেবারে অন্ধকার থাকে তখন অনেক সময় ক্লাস বন্ধ রাখা হয়। তবে এখানকার মানুষরাও কিন্তু বেশ বুদ্ধিমান। সূর্যের অভাব মেটাতে তারা ব্যবহার করে সানল্যাম্পস। এগুলো নকল সূর্যের আলো তৈরি করতে পারে। অনেক স্কুলে বাচ্চাদের সামনে এই লাইট বসানো হয় যাতে তারা অন্তত কিছুটা আলো পেতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যদি রোদ না ওঠে তাহলে কি স্কুল বন্ধ রাখাটা উচিত হবে? কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে সূর্যবিহীন দিনের এই অদ্ভুত গল্প। এই দ্বীপে একসাথে 3 দেশের পতাকা উঠছে, ভাবতে পারেন? এক টুকরো দ্বীপে একসাথে 3 দেশের পতাকা উঠছে। হ্যাঁ, এমন জায়গা বাস্তবই আছে। এই অদ্ভুত দ্বীপের নাম হলো নি ক্যাপ বা ট্রেরিক্সোসেইট, যেখানে একসাথে মিলে গেছে নরওয়ে,
ফিনল্যান্ড এবং সুইডেনের সীমানা। এই আসলে ছোট্ট এক ল্যান্ডমার্ক, একদম শান্ত পাহাড় নদী ঘেরা জায়গা। এখানে গেলে আপনি এক পা নরওয়েতে, আরেক পা দিয়ে সুইডেন, আরেকটু ঝুঁকলে ফিনল্যান্ডে দাঁড়াতে পারবেন। বিশ্বজুড়ে ভ্রমণ প্রেমীরা এখানে যায় শুধু অভিজ্ঞতার জন্য। তাছাড়া এটি গ্রীষ্মকালে নর্দার্ন লাইটসও দেখা যায়, যেটি ট্যুরিস্টদের জন্য বাড়তিভাবে আকর্ষণ। আপনি হলে কোথায় দাঁড়াতেন, নরওয়ে, সুইডেন নাকি ফিনল্যান্ডে? কমেন্টে লিখে জানান আর ভিডিওটি শেয়ার করুন আপনার ভ্রমণ পাগল বন্ধুদের সঙ্গে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আপনার চাকরি দেবে? সত্যি কথা শুনুন, প্রযুক্তির জগতে এখন আলোচনার শীর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেউ বলছেন এটি চাকরি কেড়ে নেবে, আবার কেউ বলছেন নতুন সম্ভাবনার দ্বারকে খুলে দেবে। প্রশ্ন হলো, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আমাদের জন্য এর মানে কি? আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে অফিস অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমার সার্ভিস আর কন্টেন্ট রাইটিংয়ের মতো কাজে এআই সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, পুনরাবৃত্তিমূলক বা ডেটা ভিত্তিক কাজগুলো দ্রুত এআই এর হাতে চলে গেছে। তবে একে শুধু হুমকি হিসেবে দেখলে ভুল হবে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি আর মেশিন লার্নিংয়ের মতো নতুন খাতে প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কিছু কাজ হারিয়ে পেলেও নতুন দক্ষতার চাহিদা বাড়ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে ফ্রিল্যান্সিং, টেক সাপোর্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে এআই টুলস ব্যবহৃত হচ্ছে, যা কর্মসংস্থানের ধরনকে পরিবর্তন করতে পারে। তাহলে কি সত্যি এআই চাকরি কেড়ে নেবে? উত্তরটা সোজা নয়। বিশ্লেষকরা মনে করছেন যে দেশ ও কর্মী নতুন দক্ষতা আয়ত্ত করবে, তারাই হবে ভবিষ্যতের বিজয়ী। এআই হোক ভিলেন বা হিরো, চাকরি টিকিয়ে রাখতে অভিযোজন হবে আসল চাবিকাঠি। এআই কি কখনো দখল নেবে রাষ্ট্রের? ভাবুন তো, একদিন যদি দেশের আইন কানুন, নজরদারি আর সিদ্ধান্ত নেওয়া সবকিছু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, তখন রাষ্ট্র কেমন হবে? এআই কি সত্যিই দখল নিতে পারে রাষ্ট্র পরিচালনায়? বিশ্বজুড়ে এআই এখন শুধু চ্যাটবোট বা গেম বানানোতেই সীমাবদ্ধ নয়। আদালতে, সেনাবাহিনীতে, এমনকি সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়াতেও এআই ব্যবহার শুরু হয়েছে। চীন ব্যবহার করছে নাগরিক নজরদারিতে, এস্তোনিয়া চালু করেছে এআই জজ। তবে যুক্তরাষ্ট্রে চলছে এআই দিয়ে নীতি নির্ধারণের এক্সপেরিমেন্ট। প্রথমত, এআই মানুষের চেয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, বিশাল ডেটা বিশ্লেষণ করে অপরাধ, অর্থনীতি বা স্বাস্থ্যনীতির আগাম পূর্বাভাস দিতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক নেতারা মনে করেন এআই থাকলে নীতি নির্ধারণে মানবিক পক্ষাঘাত কমবে। কিন্তু সমস্যা হলো, এআইকে কে নিয়ন্ত্রণ করবে? যদি এআই এর অ্যালগরিদম ভুল হয়, যদি সরকার এআইকে ব্যবহার করে নাগরিকদের স্বাধীনতা কেটে ফেলে? অনেকে বলেছেন, রাষ্ট্রে এআই মানে হতে পারে ডিজিটাল একনায়কতন্ত্র। তাহলে কি ভবিষ্যতে রাষ্ট্রগুলোকে চালাবে মানুষ নাকি এআই? আপনার কি মনে হয়, এআই আমাদের জীবনকে সহজ করবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে? কমেন্টে লিখে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দর্শক, রাইজিং ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ ঘটেছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক এই তালিকায় এসেছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কৌতূহল অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে মুহিবুর রহমান মুহিবের নাম এসেছে। তার জীবন কেমন ছিল, তার ব্যক্তিত্ব কেমন ছিল, সে পড়াশোনায় কেমন ছিল, এসব বিষয়ে জানার আগ্রহ নিয়ে অধীর আগ্রহে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিনি সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাই আজকে আমরা আমাদের সাথে এনেছি তার রুমমেট জনাব মাহাদি হাসানকে। আমরা জানার চেষ্টা করব তার ব্যক্তিত্ব, জীবন, পড়াশোনা কেমন ছিল। জনাব মাহাদি হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি রাইজিং ক্যাম্পাসের পক্ষ থেকে। জনাব মুহিবুর রহমান মুহিব এর ব্যক্তিত্ব কেমন ছিল? মুহিব আমার রুমমেট ছিল, মানে ছিল বলতে বর্তমানেও আছে, হয়তো সে এখনো ক্যাম্পাসে থাকে না। এই কথা শুধুমাত্র আমি না, আমার ডিপার্টমেন্টের শুধু বাংলা ৪৭-এর সকলেই এক কথায় স্বীকার করে নিবে যে মুহিব অনেক ভালো একটা ছাত্র এবং সে সবসময় পড়াশোনায় মনোযোগী এবং সে খুবই নিয়মিত এবং সে সবসময় নিয়ম মেনে চলতো। এবং এটা আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষকরাও এই কথাটা মেনে নেবেন যে মুহিব আসলে একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। মুহিবুর রহমান মুহিব আপনার রুমমেট ছিল, আপনি কি তাকে শিবির হিসেবে জানতেন? না, আমি তাকে
কখনোই শিবির হিসেবে জানতাম না। আমি তাকে একজন ভালো মানুষ হিসেবে চিনতাম এবং সে খুবই ভালো ব্যক্তিত্বের একজন মানুষ এবং সে নিয়মিত নামাজ পড়তো, এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করতো এবং আমাকেও সে নিয়মিত নামাজ পড়ার জন্য এবং কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করতো। তাকে দেখতাম যে সে নিয়মিত পড়াশোনা করতো এবং সে আমার জীবনে হচ্ছে আমরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন হেল্প নিতাম। আমি তার সাথে, সে আমার সাথে অনেক ব্যক্তিগত কথা এবং পারিবারিক সমস্যা এবং হচ্ছে বিভিন্ন কথা নিয়ে আলোচনা হতো, কিন্তু তার রাজনৈতিক কোনো মতাদর্শ বা আমরা কখনো রাজনৈতিক আলোচনা করি নাই। তো সেই হিসেবে আমি তাকে কখনোই শিবিরের নেতা বা শিবিরের সাথে সংশ্লিষ্ট কোনো মানুষ হিসেবে আমি তাকে কখনোই চিনতাম না। তাকে আমি শুধুমাত্র একজন সাধারণ শিক্ষার্থী আর একজন বন্ধুর মতো চিনতাম। বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে আপনারা অনেকদিন ধরে দেখেছেন, রুমমেট হিসেবে ছাত্রলীগ নেতাও হয়, ছাত্রদল হয়, অনেক ধরনের মানুষজন পাওয়া যায়। মুহিব রুমমেট হিসেবে কেমন ছিল? মুহিব আসলে রুমমেট হিসেবে খুবই একজন ভালো মানুষ ছিল। যেটা আমি বললাম যে তার দিনটাই শুরু হতো ফজরের নামাজ পড়ে, এরপরে সে কোরআন তেলাওয়াত করত, তারপরে হচ্ছে সে একাডেমিক পড়াশোনা করত এবং আমাকেও সে নিয়মিত নামাজ পড়তে, কোরআন শরীফ পড়তে উদ্বুদ্ধ করত এবং একাডেমিক পড়াশোনা করতে সে আমাকে অনেক ধরনের হেল্প করত, আমিও তাকে হেল্প করতাম। এরপরে আমরা দুজন একসাথে হচ্ছে ক্লাসে নিয়মিত ক্লাস করতাম। সে ক্লাসের ব্যাপারে খুবই নিয়মিত ছিল, সে একাডেমিক পড়াশোনা খুব নিয়মিত করত। একাডেমিক ক্লাস শেষ করে সে ফিরে আসতো, ফিরে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এরপরে হচ্ছে সে বিকেল বেলা তার বিভিন্ন বন্ধু বান্ধব, ক্যাম্পাসে তার প্রচুর পরিচিত অপরিচিত মানে অনেক জানাশোনা ব্যক্তিত্ব ছিল যাদের সাথে সে বিকেল বেলা ক্যাম্পাসে সময় কাটাতো এবং আমারও ব্যক্তিগত টিউশন থাকার কারণে বা অন্য কোনো কারণে আমি তার সাথে সময় কাটাতে পারতাম না, কিন্তু দিন শেষে দেখা যেত সে রাত 8টা-9টার ভিতরে রুমে ব্যাক করতো, আমিও ওই টাইমে ফিরে আসতাম। এরপরে হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে আবার রাত 12টার ভিতরে আমরা সবাই মানে দুজনেই ঘুমিয়ে যেতাম। আপনি তো একসাথে অনেকদিন ধরে থাকতেছেন, বন্ধু বান্ধব সহপাঠী তাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল? বন্ধু বান্ধবদের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। এখনো আমাদের বাংলা 47-এর সবাই তাকে ভাই বলে সম্বোধন করে, মুহিব ভাই। এবং আমি আমাদের ক্যাম্পাসে যে একটা সম্পর্ক আছে, যে কোনো সম্পর্ক বন্ধু বান্ধবদের সাথে তুই তুকারের একটা সম্পর্ক আছে, সেটা আমার সাথে তার কখনোই গড়ে ওঠে নাই। সেও আমাকে যথেষ্ট সম্মান করে মাহাদি ভাই বলতো, আমিও তাকে যথেষ্ট সম্মান করে মুহিব ভাই বলতাম, আপনি সম্পর্ক ছিল। এবং ক্যাম্পাসের আমাদের বাংলা 47-এর বেশিরভাগ শিক্ষার্থী তাকে মুহিব ভাই হিসেবেই সম্বোধন করত, কখনো তার সাথে কেউ তুই তুকারি করতো না, সেও কারোর সাথে তুই তুকারি করতো না, তার আচার ব্যবহার কথাবার্তা অমায়িক ছিল। আপনার রুমমেট বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ করেছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি আসলে তাকে কখনোই শিবিরের নেতা কিংবা শিবিরের সেক্রেটারি হিসেবে কখনোই চিনতাম না বা জানতাম না। তবে আমি চাই, যেহেতু ক্যাম্পাসে সব দলই ছাত্র রাজনীতি করছে, আমিও চাই যে অন্যান্য দলের সাথে শিবিরও রাজনীতি করুক, আলাপ আলোচনার মাধ্যমে যেন জাকসু চালু হয়। সব দলই যদি রাজনীতি করতে পারে, ছাত্র রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে, তাহলে আমিও চাই যে ক্যাম্পাসে ছাত্র শিবিরও রাজনীতি করুক। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ করেছে, আপনি কি মনে করেন সে একজন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়ে লুটপাট, রুম দখল, ক্যাশ রুম কালচার, এগুলো তার দ্বারা কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন? না, এই ধরনের কোনো কার্যকলাপের সাথে সে, আমার মনে হয় না সে কখনোই জড়িত ছিল, আছে বা থাকবে। তার কারণ আমি তার ভিতরে এই ধরনের কোনো বৈশিষ্ট্যই দেখি নাই। সে খুবই ভালো একজন চরিত্রের মানুষ এবং অন্যান্য যে ছাত্র সংগঠনের যে নেতাকর্মীদের যে ধরনের আচার ব্যবহার কিংবা ব্যক্তিত্ব আমরা দেখে থাকি, আহসান মঞ্জিল, যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী ইসলামপুরের কুমারটুলি এলাকায় মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে এই মঞ্জিলটি। নবাবদের তৈরি আহসান মঞ্জিলের বয়স বর্তমানে ১৫০ বছরেরও বেশি। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন বলে মনে করা হয়। তৎকালীন নবাবদের হাতে এই ভবনে সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। এই সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের উপরের সুন্দর গম্বুজটি। আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। প্রথম ভাগে মূল ভবন, অন্যটি অন্দরমহল বা দ্বিতলা বিশিষ্ট। একসময় মূল ভবন বা অন্দরমহলের মাঝে সংযোগ সেতু থাকলেও বর্তমানে এটি অচল বা বেহাল দশায় পড়ে আছে।
মূল ভবনের নিচতলায় আছে 10টি রুম এবং উপরের তলায় 14টি রুম। নিচতলার মধ্যে ঊনবিংশ শতাব্দীর সৈনিকদের বর্ম, নবাবদের ব্যবহৃত ধাতব, পিতল, সিরামিক ও চীনামাটির তৈরি নানান রকমের আসবাবপত্র। শেখ এনায়েত উল্লাহর তৈরি প্রমোদ ভবনটি একসময় নবাবদের আবাসিক ভবন এবং জমিদারদের সদর কাচারি হিসেবে চালু থাকলেও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নওয়াব আব্দুল গনি এটি নির্মাণ কাজ শুরু করেন। 1872 সালে নির্মাণ কাজটি শেষ হয়েছে। প্রাণপ্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নামে এর নাম করা হয়েছে আহসান মঞ্জিল। জাপানে কেন তরুণরা বিয়ে করছে না? ভাবুন তো, একটা দেশে তরুণরা বলছে আমরা বিয়ে করব না। হ্যাঁ, জাপানে এখন বিয়ে আর প্রেম নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত সংকট। কিন্তু কেন এমন হচ্ছে? জাপানে জন্মহার ভয়ঙ্করভাবে কমছে। সরকার চায় তরুণরা বিয়ে করুক, বাচ্চা রেখ। কিন্তু তরুণ প্রজন্মের অনেকেই বলছে বিয়ে আমাদের জন্য বোঝা, কারণ অর্থনীতি, কাজের চাপ আর সামাজিক প্রত্যাশা। জাপানে সমাজের চাকরি মানে হলো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা, সম্পর্ক বা পরিবারের জন্য সময় নেই। তারপর আছে আর্থিক চাপ, শিশু বড় করা, বাসা ভাড়া, স্কুল কলেজের খরচ। এসব মিলিয়ে তরুণরা ভাবে একাই থাকা অনেক সহজ। অনেকে আবার মনে করেন বিয়ে করলে স্বাধীনতা হারিয়ে যাবে। আজকের তরুণরা চাইছে ভিন্ন রকমের জীবনধারা। কেউ একা থাকতে ভালোবাসে, কেউ পোষা প্রাণীগুলো নিয়ে জীবন কাটাচ্ছে, আবার কেউ ডিজিটাল রিলেশনশিপে বেশ খুশি। তাই জাপানে বিয়ে যেন ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। তাহলে কি জাপানের ভবিষ্যৎ পরিবার ছাড়া হবে, নাকি একসময় তরুণরা মত পাল্টাবে? আচ্ছা, আপনার কি মনে হয়, বিয়ে করা কি সত্যিই দরকারি, নাকি একা জীবনটাই বেশ ভালো? কমেন্টে লিখে জানান, ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানতে পারে কেন জাপানের তরুণরা নোটিশে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমাদের আজকের মূল আলোচনাটি হলো ডাকসু সংক্রান্ত ব্যাপারে লেটেস্ট যে কিছু অভিযোগ এসছে ব্যালট পেপার ইত্যাদি বিষয়ে, সেটি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করা, এবং সেটি আমরা লিখিত একটি বিবৃতির মাধ্যমে করব, যাতে আপনাদের সুবিধা হয় রেকর্ড রাখতে। তো তার আগে আপনাদের সদয় দৃষ্টির জন্য আমরা কয়েকটা পর্যবেক্ষণ সাধারণ মাপে রাখতে চাই ডাকসুর এই নির্বাচন প্রসঙ্গে। এই নির্বাচনটি কেমন হয়েছে, এ প্রশ্নের উত্তর আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে 3 শ্রেণীর অংশীজনরা ভালো বলতে পারবেন। প্রথমত আপনারা সাংবাদিকবৃন্দ, 9 মাস ধরে আপনারা আমাদের সাথে প্রস্তুতি পর্বে ছিলেন। প্রতিটি পর্বে অগ্রগতি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়েছি। আপনাদের সাথে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরবর্তীতে শেষের 3 মাসে আমাদের যে রিটার্নিং অফিসার, চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশন, তাদের সাথে আপনাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বহু দফায় বৈঠক হয়েছে। এই নির্বাচন প্রস্তুতি পর্ব আপনারা পুরোপুরি দেখেছেন, এবং নির্বাচনের দিন আমি আবারও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি 7 শতাধিক সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তারা পুরো প্রক্রিয়াটি সকাল 7:30টায় এই আমাদের ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রতিটি প্রক্রিয়াতে সাংবাদিকবৃন্দ অসাধারণ ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত যারা এই বিষয়ে ভালো বলতে পারবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, যারা ব্যাপক হারে গভীর আগ্রহের সাথে আমাদের ডাকসু নির্বাচনের দিন অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে, যেখানে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা যদি দেখতেন যে তাদের মতের প্রতিফলন এই নির্বাচনে হয়নি, নিশ্চয়ই তারা এই ব্যাপারে প্রতিবাদ করতেন। আমরা তাদের কাছ থেকে বড় ওভারওয়েলমিং মেজরিটি যদি বিবেচনা করি, তাদের কাছ থেকে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পেয়েছি, অভিনন্দন পেয়েছি যে তারা তাদের মতের প্রতিফলন দেখেছেন। তৃতীয় যারা ভালো বলতে পারবেন এই নির্বাচন সম্পর্কে, আমাদের সম্মানিত পর্যবেক্ষকবৃন্দ, বিভিন্ন দল, মত এবং মতাদর্শের ঢাকা এবং ঢাকার বাইরের পর্যবেক্ষকরা এই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। কতিপয় মানবিক ত্রুটি,
প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। ওই সময় মূলত নির্বাচনের দিন দুটো অভিযোগের কথা এসেছিল। একটি আমাদের অমর 21শে হেলথ হলকে কেন্দ্র করে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, এবং আরেকটি যেটি টিএসসিতে একজন ভোটার ভোট কেন্দ্রে আগের থেকে ব্যালটেস মার্ক ছিল বলে অভিযোগ করেছিলেন, তার পক্ষে আরেকজন অভিযোগ করেছিলেন। আমরা সেটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছি এবং ভিডিও রেকর্ড পরীক্ষা করে দেখেছি যে এখন অভিযোগকারী ভোটার নিজেই ওই কেন্দ্রে একাধিকবার প্রবেশ করেছেন। অতএব কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি, এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে। আর 16টি অভিযোগ আমরা 69 ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এ প্রচেষ্টা খড়কুটো ধরে ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি 3টি বা 4টি উদাহরণ দিই। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কভার করতে যে মৃত্যুর করে ধরে পড়লেন, তার পেশাজীবী হিসেবে ডাকসুর কভার করার যে প্রতিফলন, এই ধরনের অভিযোগ এই পেশাজীবী মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের অবমূল্যায়ন করে। আমার যে রিটার্নিং অফিসার, তার মৃত্যু পথযাত্রী সন্তানকে আইসিইউতে রেখে দিনের পর দিন দায়িত্ব পালন করেছেন, তার প্রতি এই ধরনের অভিযোগ, ঢালাও অভিযোগ সম্মান প্রদর্শন করে না। আমাদের এর পরেও আমরা প্রতিটি অভিযোগকে গুরুত্বের সাথে নেই, কারণ যে কোনো শিক্ষার্থী, ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির এই গণতান্ত্রিক সমাজে অভিযোগ করার অধিকার আছে। সেদিকে আমরা সম্মান করি এবং ডাকসুর বিধি অনুযায়ী যেটা আমরা বলেছি, প্রত্যেকটি অভিযোগ আমরা পূর্ণ আন্তরিকতার সাথে খতিয়ে দেখেছি এবং এই ক্ষেত্রেও এই যে অভিযোগটি এসছে শেষে ব্যালট পেপার ছাপানো সংক্রান্ত, সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি মোতাবেক খতিয়ে দেখেছি এবং তার বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং এটি লিখিত আকারে দিয়েছি যাতে আপনার রেকর্ড করতে সহজ হয়। বিভিন্ন গণমাধ্যমে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর স্থান ও সংখ্যা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য উপস্থাপন করছি। ইতিপূর্বে আমরা আপনাদেরকে যেমন জানিয়েছিলাম যে সমস্ত নিয়ম মেনে একটি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব প্রদান করা হয়েছে
রেকর্ড সংখ্যক ভোটার এবং প্রার্থীর বিবেচনা করে এবার দ্রুততম সময়ে নির্ধারিত পরিমাণ ব্যালট ছাপানোর সাথে আমাদের যে মূল ভেন্ডর ছিলেন তার সাথে সমযোগ্য আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে একই টেন্ডারের অধীনে আমরা বিস্তারিত আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের ইলেকশন কমিশন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান তার অধীনে সম্পৃক্ত হবার আমরা অনুমতি দিয়েছিলাম। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সে ব্যাখ্যাটি আমাদের কাছে আছে। আমি আইনগত কারণে আপনাদেরকে ভেন্ডরের নাম বলতে পারছি না, যেহেতু আমাদের আইনগত বাধা আছে, কিন্তু আপনারা নামগুলো ইতিমধ্যে জানেন, যেটি সংবাদ মাধ্যমে বহুবার এসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই যে নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অবহিত তিনি করেননি, সেই ব্যাপারে তার একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটি তার লিখিত বক্তব্য থেকে আমি কিছু কিছু অংশ আপনাকে পড়ে শোনাচ্ছি। উক্ত সহযোগী ভেন্ডরের তথ্য অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠান নীলক্ষেতে 22 রিম কাগজ দিয়ে 88,000 ব্যালট ছাপায়, যা থেকে প্রিন্টিং, কাটিং, প্রি স্ক্যান পর্ব শেষে নির্দিষ্ট পরিমাণে ব্যালট প্যাকেটে সিলগালা করে 86,432টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়। মাই মিস্টেক, এটা একটু আমার পড়তে ভুল হয়েছে। 86,243টি ব্যালট সরবরাহযোগ্য করা হয়, এটি আপনাকে লিখিতভাবে দেওয়া হবে, সুতরাং রেকর্ড থাকবে। এবং অতিরিক্ত ব্যালটগুলি প্রচলিত পদ্ধতিতে নষ্ট করে ফেলা হয়। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। তারা আরও জানায় যে তারা ব্যালট প্রস্তুতকরণ প্রক্রিয়ায় ও আনা নেয়ার চুক্তি মোতাবেক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। এটি খুব পরিষ্কারভাবে অনুধাবনযোগ্য যে এবং প্রণিধানযোগ্য যে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। কারণ ব্যালট পেপার ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত করতে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। ব্যালট পেপারটি ছাপানোর পর তা নির্দিষ্ট পরিমাণে কাটিং করতে হয়, তারপর সুরক্ষা কোড আরোপ করে OMR মেশিনে প্রি স্ক্যান করে তা মেশিনে পাঠযোগ্য হিসাবে প্রস্তুত করতে হয়। এরপর চিফ রিটার্নিং কর্মকর্তা সিল সহ স্বাক্ষর ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বাক্ষরযুক্ত হলেই তা ভোট গ্রহণের জন্য উপযুক্ত হয়। এ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই পূর্ণ সতর্কতা এবং ডিউ ডিলিজেন্স বজিয়ে রেখে ভোট গ্রহণ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী উপরে বর্ণিত প্রক্রিয়ায়, যেটি এখন আমরা বর্ণনা করলাম, চূড়ান্তভাবে 2,39,244টি ব্যালট ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার 39,874 এবং প্রতি ভোটারের জন্য 6টি করে ব্যালট। সেই হিসেবে 2,39,244টি ব্যালট আমরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত করি। মোট ভোট দিয়েছেন 29,821 জন ভোটার। মোট ব্যালট ব্যবহার হয়েছে 1,78,926টি। অবশিষ্ট ব্যালট 60,318। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকার বিষয়টি আবারও সামনে এসেছে। এই অনুরোধটি আগেও ছিল, আমরা তার ব্যাখ্যা দিয়েছিলাম। আবার নতুন করে উপরোক্ত এই অভিযোগটির পরিপ্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনা এসেছে। এ বিষয়ে ইতিপূর্বে আমরা বিস্তারিত জানিয়েছি যে কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান, তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন। সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে, সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি।
আপনাদের মনে আছে, আমি এই অংশটি যোগ করছি, যে প্রথম দিকে ভোটার তালিকার খসড়া তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল এবং 4 জন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবি সহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল। সেই অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো কিনা। কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে, আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে, এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে, আমি তাদের পরামর্শ নিম্নরূপ: কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। আমার এই অংশটুক নির্দিষ্ট অভিযোগের উত্তরে লিখিত যে বক্তব্য সেটি আমি বললাম, এবং আমি জানি যে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট কভার করার বিষয় আছে বেলা 12টায়। আমি সময়ের ব্যাপারে সচেতন আছি, তো সেই হিসাবে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সমস্ত অংশীজনরা আমরা একসাথে হয়েছি। যেমন আপনি আমার হাত ধরেছেন, আমি আপনার হাত ধরেছি। যারা এই নির্বাচনের জিতেছেন এবং যারা নির্বাচনে বিজিত হয়েছেন, এ কথাটা আমি আগেও বলেছি, ডাকসু মতো একটি ছাত্রদের অধিকার ভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্জীবিতকরণ, সক্রিয়করণে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের সে অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ডাকসু মূলত আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং এটি গণ অভ্যুত্থানের মৌলিক যেসব মূল্যবোধ, মানুষের অধিকার রক্ষা করা, মানুষের মত প্রকাশ করা এবং বৈষম্য নিরসনে গণতান্ত্রিক একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এই প্রত্যেকটি মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ বিধায় অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সমস্ত অংশীজনদের বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মমতা, সেটি আমাদেরকে একসাথে হতে সাহায্য করবে। আমার বক্তব্য এ দূরই ছিল, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। জি 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 এটার উত্তরটা আপনি শুনলেন, আমাদের ভেন্ডরদের পরিষ্কার ব্যাখ্যা আছে। নীলক্ষেতে ছাপানোর বিষয়টি ভেন্ডার আমাদেরকে ওই সময় অবহিত করেননি, এটা তো আপনি লিখিত দেখলেন। আমরা যখন এই বিষয়ে অভিযোগ পেলাম, আমরা তাকে অফিসিয়ালি তলব করলাম এবং তাকে যখন কারণ দর্শিয়ে ব্যাখ্যা চাওয়া হলো, সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এই তথ্য এসেছে। প্রথমত আমরা তার ব্যাখ্যা অফিসিয়ালি রেকর্ড করেছি। পদ্ধতিগত পদ্ধতিতে তাকে রেপ্রিমেন্ড বা আমাদের প্রচলিত সরবরাহকারী প্রতিষ্ঠানদের বিষয়ে আমাদের প্রকিউরমেন্টের যে স্পেসিফিক রুলস আছে সেই ব্যাপারে আমরা পরামর্শ করব এবং তার বিচ্যুতির বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটু উল্লেখ করেছিলাম। আমাদের
সব মিলিয়ে 48টি অভিযোগ এসেছিলেন। এই অভিযোগগুলো কিছু ছিল তথ্য সরবরাহ বিষয়ক, কিছু অভিযোগ ছিল অভিযোগ আকারেই নির্দিষ্ট কিছু এনকোয়ারি, এবং কিছু ছিল আইনগত, যার আইনগত ইমপ্লিকেশনস এবং চরিত্র আছে। ফলত আমরা আমাদের কারিগরি টিম, আমাদের সম্মানিত আইসিটির পরিচালক আমার সাথে আজকে আছেন, এবং আমাদের কিছু অভিযোগ প্রক্টর টিমের সাথে সম্পর্কিত, আজকে আমাদের সম্মানিত প্রক্টর এবং তার দল এখানে আছেন। কিছু অভিযোগ আমাদের আইনের টিমের সাথে আমরা করেছি, এবং সেক্ষেত্রে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান এবং ব্যারিস্টার বেলায়েত হোসেন, তাদের পরামর্শ এবং আইনি মতামত আমরা নিয়েছি। আর আমাদের ইনহাউস লয়ার, যে আমাদের ল রিটাইনার আছেন ব্যারিস্টার অমিত তালুকদার, জি তিনি আছেন আজকে আমাদের সাথে। তো আমরা অভিযোগগুলোকে প্রথম ক্লাস্টারিং করেছি, অভিযোগগুলো কোনটা কি ধরনের বিষয়ের, চরিত্রের, আইনগত, কারিগরি, এনকোয়ারি সংক্রান্ত, তথ্য প্রদান সংক্রান্ত ভাগ করে 48টি ক্লাস্টারিং করে যে অভিযোগগুলো ছিল খুব স্পেসিফিক, কিছু নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক, এটা তারই অভিযোগ, তাকে উত্তর দেওয়া দরকার, এরকম অভিযোগ আমরা 69 ধারায় আমাদের গঠনতন্ত্রের 69 বিধি অনুযায়ী আমরা তাকে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিয়েছি। দাপ্তরিক পত্র ব্যক্তিকে টার্গেট করা। কিছু অভিযোগ যেগুলো আমরা বড় মাপে আমলযোগ্য, কিন্তু অনেকে একই কথা বলেছেন, যেমন সিসিটিভি ফুটেজ দেখার যে অধিকার, কিংবা আমাদের ভোটার সিগনেচার সহ ভোটার তালিকা দেখার অধিকার, এই বিষয়গুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছি। এই তথ্যের গ্যাপ, যার কারণে অস্পষ্টতা তৈরি হয়েছে, এবং যার কারণে আপনার আমার মতো পূর্ণ আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করা মানুষদের একরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়টি আমাদেরকে বিব্রত করেছে, এই তথ্য যথাসময়ে আমাদেরকে না জানানোর কারণে। কিন্তু যে কথাটি আমি আগেও স্পষ্ট করেছি, তাতে আমাদের সুরক্ষার, নির্বাচন প্রক্রিয়ার সুরক্ষার কোনো ইতর বিশেষ ঘটেনি। স্যার, আমার নাম সবুজ মাহমুদ, আমি একাত্তরে কাজ করি। স্যার, ব্যালটটি যেহেতু অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে বলে অভিযোগ আছে, সেখান থেকে যদি আমি 5টা ব্যালট 10টা ব্যালট চুরি করে পকেটে নিয়ে 400 কেন্দ্রে ভোট দিতে যাই, আমি কিভাবে ঠেকাবেন? ধন্যবাদ, এটা একটা মূল্যবান প্রশ্ন আমাদের একাত্তরের সাংবাদিক মহোদয়। প্রথম কথা হচ্ছে, ব্যালট ছাপানো, তার স্থান যেখানেই হোক, এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। এটি সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আমি শুধু রিপিট করছি। প্রিস্ক্যান করা, কোড আরোপ করা, কোডের সাথে মেশিনের কম্প্যাটিবিলিটি দেখা, তারপরে সেটিকে মেশিন রিডেবল করা, প্রিটেস্ট করা, প্রিটেস্ট করার পরে সিলগালাকৃত খামে সেগুলো আমাদেরকে সিগনেচার সহ আমরা বুঝে নিব। এরপর আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সেটি সাইন করবেন। এরপর কেন্দ্র প্রধান, যিনি একজন রিটার্নিং অফিসার কেন্দ্রের দায়িত্বে, আমাদের সম্মানিত প্রফেসর একাডেমিক এসেছেন, কেন্দ্রের দায়িত্বে থাকেন, তিনি সিগনেচার করে বুঝে নেওয়ার পরে ওই 5 বা 6 স্টেপ কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে। অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই। জি, আপনি, আমার মনে হয় যে আমাকে যদি আপনি মেহরবানি, আমরা সবাই একসাথে, আমাকে যদি আপনি বলেন, তার মধ্যে যদি কিছু কিছু তথ্য যদি আমার সংশ্লিষ্ট সহযোগীদের প্রয়োজন হয়, আমরা অবশ্যই সেটি তাদের কাছে সহযোগিতা নিব। যখন এই ক্ষেত্রে ছাপানোর যে বিষয়টা সামনে আসছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হলো, সেখানে উল্লেখ করা হলো যে এরকম কোনো সুযোগে নেই, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি আরেকটু যাচাই করে তারপর বিজ্ঞপ্তি দিতে পারতো কিনা, বা কেন দ্রুততার সহিত দেওয়া হয়েছে? আমি এই প্রশ্নটির উত্তর আপনাকে দেই, তারপর যদি আপনার মনে হয় যে আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসারও এর সাথে কিছু যোগ করতে চান, সেটি
তিনি করতে পারবেন। প্রথম কথা হচ্ছে এই বিষয়ে আপনার সাথে আমার কোনো বিতর্ক নেই, আমি আপনার মতকে সম্মান করি। আমরা যেটা তখন বলেছিলাম আমাদের 24শে সেপ্টেম্বরের যে অফিসিয়াল বিবৃতি সেটা আপনার কাছে আছে, যেটি বলেছিলাম সেটা আমি অবিকল পড়ে শোনাচ্ছি। যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তার আগের লাইনটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপানোর পর নির্দিষ্ট পরিমাণ কাটিং করে তা ওএমআর মেশিনে প্রি স্ক্যানিং পূর্বক মেশিনের পাঠযোগ্যতা নিশ্চিত করে অর্থাৎ মেশিন রিডেবিলিটি করে সিলগালাকৃত প্যাকেটে সরবরাহ করেন। আই রিপিট, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয় তা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। আমরা এই স্পেসিফিকলি এই পয়েন্টই বলেছি যে এই সুরক্ষা পর্বটির যে স্টেপগুলো যেগুলো আপনি জানেন আমরা একটু আগে বর্ণনা করলাম, সেটি নীলক্ষেতের দোকানে সম্ভব নয়, সেটি মূল অফিসে নিজেই করা হয়েছে। আর আমি আপনার সাথে ওই ব্যাপারে পুরোপুরি একমত যে ওই সময় নীলক্ষেতের তথ্যটি সরবরাহকারী আমাদেরকে জানায়নি। তবে আপনি প্রশ্নটি করেছেন অত্যন্ত মূল্যবান, কারণ এটি নিয়ে অনেক রকম বিভ্রান্তি হতে পারে। আমাকে অনেক বেশি ধন্যবাদ। জি এগেইন অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন তুলেছেন। আমাদের অস্পষ্টতা যেন কোনোভাবে না থাকে এটার জন্য আমি একটু আমি ডকুমেন্টেশনটা একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, প্রথমত আমরা একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যেটি বলেছি প্রতিযোগিতামূলক প্রক্রিয়াতে পিপিআর এর সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে কাজটা দিয়েছি। আপনি নাম বলেছেন, আমি নাম বলতে পারছি না, আমার আইনগত তার সরবরাহকারীর নাম আমি পাবলিকলি ডিসক্লোজ করতে পারি না, কিন্তু আপনারা সবাই তার নাম জানেন আর দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম জানেন, সেটি ঠিক আছে। এরপরে আমরা রেকর্ড সংখ্যক ভোটার এবং রেকর্ড সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে ছিল, সেটা আপনি জানেন। এই পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরো কিছু নতুন মেশিন যোগ করলাম, আরো 6টি নতুন মেশিন যোগ করলাম প্রথম 8টির সাথে, এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে যেখানে আমাদের নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ছিলেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্টে আইনের কোনো ব্যত্যয় নেই, এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো। আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি, এটাই ছিল কাজ। একটু শুনি তারপরে ভোট কাস্টিং নিয়ে অনেক বেশি নির্বাচনের পর থেকে প্রশ্ন উঠেছে, এটা এভাবে নির্বাচন কমিশন থেকে বলা হয়নি, এত ভোট কাস্টিং হয়েছে মানে অফিসিয়ালি বলা হয়নি। সর্বশেষ স্যার এই যে সবকিছু মিলে যে অসংগতি কিংবা নির্বাচনের যে বিষয়টা আসছে, সর্বশেষ আপনারা কত ভোট কাস্টিং হয়েছে এবং স্বাক্ষর কতটা সবকিছু মিলিয়ে স্যার আপনারা বিষয়টা দেখেছেন কিনা? আমরা এই ফিগারটি, এটা আপনার অত্যন্ত মূল্যবান পয়েন্ট, এই ফিগারটি আমরা পরিষ্কার দিয়েছি। আচ্ছা, এবার একটু বলি, এটি আমার নির্বাচন কমিশনের আমার ওই সময়কার সহকর্মীরা যারা ছিলেন তাদের একজন হয়তো আরেকটু আপনাকে বিস্তারিত বলবেন। হল পর্যায়ে যে প্রাথমিক আমরা ফল ঘোষণা করেছিলাম আমাদের মেশিন গণনার মাধ্যমে নিখুঁতভাবে হল পর্যায়ে যে ঘোষণা করা হয়েছিল সেটি আমাদের মূল ভিত্তি, তাতে কোনো ব্যত্যয় হয় না। হলের ফলাফলগুলো এখানে আসার পর এগ্রিগেট করতে যে কোনো কোনো ক্ষেত্রে তখনও আমাদের মেশিনের সফটওয়্যারগুলো এসে পৌঁছেনি, তথ্যগুলো এসে পৌঁছেনি।
অ্যাক্সেলগুলো এসে পৌঁছেনি। ওই সময় ম্যানুয়ালি করতে যে দু একটা জায়গায় মানবিক ত্রুটিজনিত কারণে হয়েছে, দু একটা ভুল হয়েছে, সেটি সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত আপনাদেরকে বিবৃতি আকারে জানিয়েছি। পরিষ্কার আমরা নিশ্চিত করছি যে আমরা পুনর্নিরীক্ষণ করেছি আমাদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা, পুনর্নিরীক্ষণ করে নিশ্চিত হয়েছি যে কাস্ট ভোট এবং স্বাক্ষরযুক্ত ভোটার তালিকার কোন রকম অসঙ্গতি নেই, এবং সেই সংখ্যাটা হচ্ছে 29,800। শেষ ভোট প্রশ্ন। জি, আপনাদের এখানে ব্যবস্থাপনা কোনো না কোনো জায়গায় ত্রুটি ছিল, যার মানে ব্যালট পেপার কোথায় ছাপানো হচ্ছে সেটা আপনারা জানেন না, আপনারা এই দায়ভারটা নেবেন কিনা? ব্যালট পেপার কোথায় ছাপানো হচ্ছে সেটা জানেন না। জি, প্রথমত হচ্ছে আপনার যে মতামত, বিশ্লেষণ বা মূল্যায়ন, যে এটা দায়ভার কার উপর পড়বে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই। আপনি একজন পেশাজীবী সাংবাদিক, আপনি যদি দায়ভারের বিষয়টি যে কোনো কাউকে দিতে চান, সেটি দেওয়ার অধিকার আপনার আছে। আমাদের এই বিষয়ে ফ্যাক্টস হচ্ছে পরিষ্কার দুটো। নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি, সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন, আমাদের আইনে যা প্রয়োজন, সেটি আমরা দেখব। এখন আমাদের যদি আপনি ইমপ্রুভমেন্টের পয়েন্ট অফ ভিউ বলেন, আরো কি ভালো করা যেত, আমি আপনার পুরোপুরি একমত, আরো ভালো করা যেত, আরো ভালো করার সুযোগ যদি থাকে সেটা করতে পারতাম। আমাদের তরফ থেকে সুরক্ষা পর্বে ন্যূনতম কোনো বিচ্যুতি হয়নি। সুরক্ষা পর্বে আমরা নিয়মিতভাবে মূল অফিসের সাথে যোগাযোগ রেখেছি। আমরা এই অফিস থেকে জিনিস বুঝে নিতে, যেটি বললাম, এই 5 বা 6 স্তরের প্রত্যেকটি পর্ব নিশ্চিত করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যরা আছেন, আমার আইসিটি ডাইরেক্টর মহোদয় আমার সাথে আছেন, এরা উদয়স্ত পরিশ্রম করেছে। আমাদের দিক থেকে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বিচ্যুতি হয়নি। কিন্তু আপনি যেটি বলেছেন যে এটি যদি আমরা আরো ভালো করতে পারতাম কিনা, তার উত্তর হচ্ছে আরো ভালো করার চেষ্টা করতে পারতাম। ঠিক আছে, থ্যাংক ইউ। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিতরা। এর মধ্যে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যান চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলি। তার বাড়ি গিয়ে মৃতের পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন ডাকসুর নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টও শেয়ার করেন সাদিক। এর আগে সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার পর তাকে হাসপাতালে দেখতে যান তিনি। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ চলতি বছরেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার ঢাকা চীনা দূতাবাসে ডাকসুর নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সহ অন্যান্য সম্পাদকরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের অবসান সংকট নিরসন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত চীন বাংলাদেশ মৈত্রী হলে প্রায় 1500 ছাত্রী আবাসনের সুযোগ থাকবে বলে মতবিনিময় সভায় জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 5000 ধারণ ক্ষমতার আরো 2টি আবাসিক হল নির্মাণের প্রস্তাব দেন ডাকসুর নেতারা। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রস্তাবের ইতিবাচক সাড়া দিয়ে জানান, দ্বিতীয় ধাপে এই প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করা হবে। অনুষ্ঠানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছার স্মারক উপহার দেন চীনের রাষ্ট্রদূত। ডাকসুর পক্ষ থেকে রাষ্ট্রদূতকেও একটি স্মারক দেওয়া হয়। অশ্লীল তকমা দিয়ে মাধুরীর যে ছবি নিষিদ্ধ করা হয়েছিল। বলিউডের পর্দায় মাধুরী দীক্ষিত মানেই সৌন্দর্য, নাচ আর স্টাইলের অনন্য সংমিশ্রণ। কিন্তু জানেন কি, একসময় তাকেই অশ্লীলতার প্রতীক বলে তকমা দেয়া হয়েছিল।
এমনকি তার একটি সিনেমা সরাসরি নিষিদ্ধ করে দিয়েছিল সেন্সর বোর্ড। ঘটনাটা 1990 সালের দিকে। মাধুরী তখন বলিউডে তুমুল জনপ্রিয়। তেজাব আর দিল সিনেমার পর তিনি উঠেছেন তারকা খ্যাতির চূড়ায়। ঠিক তখনই পরিচালক প্রভুদেবা নায়িকা হিসেবে তাকে নেন এক সাহসী চরিত্রে, যেখানে নারী স্বাধীনতা ও সমাজের দ্বিমুখী মানদণ্ড নিয়ে গল্প গড়া হয়েছিল। কিন্তু সিনেমা মুক্তির আগেই বিতর্ক শুরু। চলচ্চিত্রের নারীর পোশাক, সংলাপ ও কিছু দৃশ্যকে কেন্দ্র করে সামাজিক সংগঠনগুলো দাবি করে এটি নাকি অশ্লীলতা ছড়াচ্ছে। ফলাফল, সেন্সর বোর্ড প্রথমে 40টিরও বেশি দৃশ্য কাটার নির্দেশ দেয়। তারপর এক পর্যায়ে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করে। মাধুরী দীক্ষিত সেই সময় এক সাক্ষাৎকারে বলেন, নারী যখন নিজের শরীর, চিন্তা বা সিদ্ধান্তের স্বাধীনতা প্রকাশ করে তখনই তাকে অশ্লীল বলা হয়। এই মন্তব্যই পরবর্তীতে আরও বড় বিতর্কের জন্ম দেয়, কিন্তু তাকে আরও সাহসী এক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। বছর ঘুরে গেলেও সেই ঘটনা বলিউডে আজও আলোচ্য। পরে ছবিটি সীমিত সংস্করণে মুক্তি পায় বিদেশে, আর আজ সেটি নারী স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। কোরআন মানুষের জন্য শুধু ধর্মীয় নির্দেশনার গ্রন্থ নয়, এটি একটি জীবন বিধান যা আমাদের ইতিহাস ও বাস্তব জীবনের নিয়মকানুন বুঝতে সাহায্য করে। কোরআন আমাদের ইতিহাসের ধারা পর্যবেক্ষণ করে, নিজেদের ভবিষ্যৎ গঠন করার উপায় শিক্ষা দেয়। কোরআন বলে, জীবনের সবকিছু ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও সভ্যতার উত্থান পতন একটা নির্দিষ্ট নিয়মের অধীনে চলে। কোরআনের শেখানো এই ধরনের নিয়মগুলোকে বলা হয় কুরআন সুনান। সুনান মানে হল রীতি বা নিয়ম, মানে আল্লাহর নির্ধারিত সেই সার্বজনীন নিয়ম যা প্রকৃতি, সমাজ এবং ইতিহাসের গতিপথকে নির্ধারণ করে। জীবনের পথপ্রদর্শক কোরআন ইসলাম বিশ্বের সার্বজনীন একটি নিয়মের অংশ। এটি শুধু ধর্মীয় বিধান নয়, বরং মানুষের জন্য একটি পথ নির্দেশ যা নবীগণ শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতির সামনে তুলে ধরেছেন। কোরআন এমন একটি গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রয়োজনীয় বলে নির্ধারণ করা হয়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথের দিকে পথ দেখায় এবং সৎ কাজকারী মুমিনদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা ইসরা আয়াত 9। আয়াত থেকে বোঝা যায় কোরআন শুধু আধ্যাত্মিক পথ দেখায় না, বরং জীবনের সব ক্ষেত্রে ব্যক্তিগত, সামাজিক, ঐতিহাসিক পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এই নির্দেশনা কোনো আবেগের ফল নয়, বরং কোরআন গভীরভাবে অধ্যয়ন করলে বোঝা যায় তাতে রয়েছে ইতিহাস ও সমাজের নিয়ম বোঝার একটি পরিষ্কার কাঠামো। বোঝা যায় ইতিহাস কোনো এলোমেলো ঘটনার সমষ্টি নয়, বরং আল্লাহর তৈরি একটি নির্দেশনাবলী। চীনের এক ভাইরাল গেম কেন বিশ্বজুড়ে ঝড় তুলেছে? একটা গেম মাত্র কয়েক মাসে কোটি কোটি মানুষের মন জয় করে ফেলেছে, আর সেই গেম এসেছে চীন থেকে। কিন্তু কেন এই গেম নিয়ে বিশ্বজুড়ে এত হইচই? চীনের তৈরি গেম জেনসিন ইম্প্যাক্ট অথবা হরর অফ কিংস, যেটা সাম্প্রতিক সময়ে ভাইরাল, শুরুতে শুধু এশিয়ায় জনপ্রিয় ছিল, কিন্তু ফ্রি ট্রু প্লে স্ট্র্যাটেজি, দারুণ গ্রাফিক্স আর মাল্টিপ্লেয়ার সাপোর্টের কারণে সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। এর সবচেয়ে বড় কারণ হলো ফ্রি, কিন্তু এর ভেতরে আছে ইন গেম পারচেস, যেটা থেকে ডেভেলপাররা আয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। আরেকটা ব্যাপার হলো এই গেম শুধু খেলা নয়, একটি কমিউনিটি। প্লেয়াররা একে অপরের সাথে কন্ট্রাক্ট করছে, ভিডিও বানাচ্ছে, ফ্যান আর্ট তৈরি করছে। আজকে এই গেম শুধু বিনোদন নয়, এটা হয়ে গেছে সাংস্কৃতিক ফেনোমেনা। এমনকি মার্কিন ও জাপানি গেম কোম্পানিগুলোও চ্যালেঞ্জ করছে চীনা ইন্ডাস্ট্রিকে। তাহলে কি ভবিষ্যতের গেমিং ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করবে চীন? আপনি কি গেম খেলছেন? কমেন্ট লিখে জানান, আর ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত।